স্বাগত প্রিয় দর্শক আমাদের আরেকটি পর্বে সারা দাও বাংলাদেশ টিম আজকে চলে এসেছে বাংলাদেশের কক্সবাজার জেলায় এসেই যার কথা সবার আগে আমার মনে আসলো তিনি হলেন আমাদের বাংলাদেশে যাকে নির্যাতিত সাংবাদিক হিসেবে আপনারা সকলেই চেনেন অত্যন্ত সুপরিচিত মুখ ওসি প্রদীপের নাম আমরা সকলে ভুলে গেলেও যিনি ভুলে যেতে পারেননি এখনো সেই ফরিদুল মোস্তফার কাছে জনাব ফরিদুল মোস্তফা বাংলাদেশের নির্যাতিত সাংবাদিক আমি তাকে স্বাগত জানানোর আগে আমি একটু দেখিয়ে নিতে চাই যে আজকে আমাদের সামনে যেই কাগজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো জায়গার দলিল ডকুমেন্ট কিংবা কোনো কিছু নয় এগুলো হলো সাংবাদিক ফরিদুল মোস্তফা যিনি আছেন তার মামলার মোকদ্দমার তার পেশা জীবনের দায়িত্ব পালন করতে যে তার মামলা মোকদ্দমার কাগজপত্র নিয়ে কিন্তু আজকে আমরা বসেছি এবং তার সাথে আজকে কথা হবে ওসি প্রদীপের নির্যাতন কেন নির্যাতনের শিকার হয়েছিল তিনি সেই সব জায়গা নিয়ে তার সাথে কথা হবে আরো নানান বিষয় নিয়ে যে কেন তিনি এখন কি অবস্থায় আছেন সবকিছুই আমরা জানতে পারবো আজকের পর্বে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। জি আপনাকেও স্বাগত, মোহনা টিভির সম্মানিত দর্শক ভাই এবং বোনদেরকেও স্বাগত। একেবারেই শুরুতে আমি জানতে চাই যে বিষয়টি নিয়ে আসলে দর্শকদের মনেও যারা আজকে নতুন ভাবে আপনাকে চিনছেন বাংলাদেশের অধিকাংশই মানুষ আপনাকে চিনেন নির্যাতিত সাংবাদিক হিসেবে অনেকের মনে একটি প্রশ্ন আছে যে কি কারণে কি জন্য সাবেক ওসি প্রদীপের সাথে আপনার বিরোধ বেঁধেছিল। ওসি প্রদীপ বা বাংলাদেশ পুলিশের কোনো ভাই এবং বোনের সাথে আমাদের ব্যক্তিগত বিশেষ করে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কারণটা হচ্ছে যে গত 24 জুন 2019 ইংরেজি তারিখ ওসি প্রদীপ মাদক নির্মূলের নামে টেকনাফ থানায় বেপরোয়া মাদক সেবন নিজেদের একটা বলয় তৈরি করে সাবেক উকিয়া টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি সিন্ডিকেটের আজকারায় একটা বলয় তৈরি করে কক্সবাজারের সাবেক পুলিশ সুপার তৎকালীন এবিএম মাসুদ হোসেন সহ তারা পুরো একটা সিন্ডিকেট এই অঞ্চলে মাদক নির্মূলের নামে নিজেরা মাদক ব্যবসা করছে, বিচার বহির্ভূত মানুষ হত্যা করছে, লাইলাতুল কদরে মানুষ মারছে, ইয়ৌমুল আরফাতে মানুষ মারছে, তারাবি পড়তে দেয় নাই, সেহরি খাইতে দেয় নাই, মা বোনদের সম্ভ্রম হানি করছে, ইজ্জত হানি করছে। আপনি জানেন ওসি প্রদীপ সেই সময় কথিত ক্রসফায়ার নাম দিয়ে শত মানুষ মাদক ব্যবসায়ীদেরকে হত্যা করছে, পাশাপাশি সেখানে নিরহ কিছু লোকজনকেও তারা হত্যা করেছে। সবচেয়ে অমানবিক বিষয় হচ্ছে যে যারে ওসি প্রদীপ হত্যা করেছে বন্দুক যুদ্ধের নাম দিয়ে হত্যা করছে, ক্রসফায়ার দিয়েছে, তিনি তো মারা গেছেন। ও যে এলাকায় হত্যাকাণ্ডের ক্রসফায়ারের ঘটনা সংঘটিত করছে প্রতিটি ক্রসফায়ারের ঘটনায় তিনটা করে মামলা নিচ্ছি। একটা হচ্ছে যে পুলিশের উপর হামলা, ওই মামলার আসামি করছে কাদেরকে, ও যিনি মারা গেছেন তার আত্মীয় স্বজন এবং যে এলাকায় ক্রসফায়ারের ঘটনা ঘটিয়েছেন সেখানকার দণ্ডাঢ্য বিত্তশালীদেরকে। অবাক বিষয় হচ্ছে যে আপনি একজন মানুষ মারা যাওয়ার পর ও তার আত্মীয় স্বজনরাও যেন জানা যায় অংশ নিতে না পারে, ওই লাশটা যেন দাফন দেওয়া না যায়, ওইরকম একটা মগের মুল্লুকের অবস্থা তৈরি হয়ে গেছিল। তাই বিবেকের কারণে আমি পেশাগত কারণে গত 24 জুন 2019 ইংরেজি তারিখ টাকা না দিলে ক্রসফায়ার দেন টেকনাফের ওসি শিরোনামে একটা সংবাদ প্রকাশ করেছে। এটাই মূলত আমার জীবনের একটা কাল। এই সংবাদ প্রকাশের পরে সর্বপ্রথম হুমকি পেয়েছিলেন নাকি কোনো অফার পেয়েছিলেন? এই সংবাদ প্রকাশ করার পরে ওসি প্রদীপ সর্বপ্রথম আমাকে অফার দিয়েছিলেন, তারপরে বিকাশে কিছু টাকা ঢুকিয়ে দিয়েছেন, আমার সাথে কথা বলছেন আমি, তারপরে আপনার অফার দিয়েছেন। পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে আমি বললাম ভাই আমি আপনার কাছ থেকে টাকা চাইছি, আপনি আমার টাকা দিয়েছেন কেন? যাই হোক অনেক বাকবিতণ্ডা। পরবর্তীতে সে আমারে বলছে যে এগুলা বন্ধ করতে হবে। আমি বললাম না, আপনি যদি বিচার বহির্ভূত মানুষ হত্যা বন্ধ করলে তাহলে আমি এগুলা বন্ধ করবো। তার সাথে আমার মোটামুটি একটা কথা হয়েছে, সে মানুষ মারবে না আমিও লাগবো না, কিন্তু মানুষ মারা সে বন্ধ করে নাই। ফলে আমি ফলো আপ আরেকটা রিপোর্ট করছি কক্সবাজার আইনসি 24 জুন 2019 তারিখের পরে টাকা না দিলে ক্রসফায়ার দেন টেকনাফের ওসির পরে
আবার পরে আরেকটা রিপোর্ট করছি যে কক্সবাজার আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি। তো এতেই তারা সংক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর থেকে ভাই আমি আমার বাসা বাড়িতে এই বাসায়, এই বাসা না, ওই যে বাসাটা আমি বিক্রি করে ফেলছি তার কারাগারে যাওয়ার পরে বের হওয়ার জন্য আর্থিক দণ্ডদশায় পড়ে, আবার তার বয়ে পালিয়ে যাওয়ার আগে যে বাসায় আমি আগে ছিলাম ওই বাসায় সে রাতের অন্ধকারে একদিকে মাদক ব্যবসায়ী আর একদিকে টেকনাফ থানা পুলিশ, শুধু টেকনাফ থেকে থানা সীমানা ডিঙিয়ে কক্সবাজারে আমার বাসায় রাতে সারা রাত আমি এক রাত আর বাসায় থাকতে পারি নাই, এক রাত বাসায় থাকতে পারি নাই। আমি তৎকালীন পুলিশ সুপার মহোদয়ের কাছে বারবার ফোন করি, ওসি ডিবি সাহেবের সাথে ফোন করি, সদর থানা ওসির সাথে ফোন করি, তারা সবাই যেন না জানার বান করে থাকে। এক পর্যায়ে আমি পরিবার পরিজন নিয়ে আমি এসপি মাসুদ সাহেব মাসুদ হোসেনকে তখন অনুরোধ করছিলাম যে আমার অপরাধটা কি, আমার বাড়িঘর থাকতে পারতেছি না কেন। সদর থানা পুলিশ বলে যে আমরা না, ডিবি বলে যে আমরা না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমি ওই সময় ঢাকায় এখান থেকে পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে চলে যাই। চলে যাওয়ার পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবের সাথে দেখা করি সচিবালয়ে গিয়ে, এবং তার কাছে আমি আবেদন করি আমার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাকে সামনে বসিয়ে রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়। ওই সময় কক্সবাজারে পুলিশ সুপারকে ফোন করে আমার চোখের সামনে, পুলিশ সুপার অবর্তমানে তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ফোন রিসিভ করে, তারপরে হিসাবে এদেরকে বলছে যে কেন ফরিদুল মুস্তাফাকে তোমরা এরকম সে নিউজ করছে, তোমরা কেন হয়রানি করতেছো। তারপরে এই প্রান্ত থেকে কি বলছে না বলছে, কক্সবাজার পুলিশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবকে কি বলছে না বলছে আমি জানি না। আসাদুজ্জামান কামালও আমার বলছে যে এমন সেন্সিটিভ বিষয় আপনি লিখছেন, তারপরে থাকেন আমি আপনার জন্য দোয়া করি, আমি দেখব। এক পর্যায়ে আমি নিজের জীবনের নিরাপত্তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক আইজিপি বরাবরে নিজের জীবনের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা এবং প্রতিবার হয়রানির থেকে রক্ষার জন্য আবেদন করি। এই আবেদনের পরে কক্সবাজার পুলিশের তৎকালীন ওসি প্রদীপ এবং সাবেক পুলিশ সুপার মাসুদ গংরা আর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমার সম্পর্কে উদ্ভট তথ্য দিয়ে ঢাকায় মিরপুরে আত্মগোপনে থাকা অবস্থায় আমাকে রাতের অন্ধকারে তুলে আনে, টেকনাফ থানায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করছে। আমাকে হাত পায়ের নখ ফ্লাশ দিয়ে টেনে তুলে ক্ষান্ত হননি। আমি পানি করে যতবার চিৎকার করছি, যতবার কলমা পড়ছি, ততবার ওসি প্রদীপ নিজে প্যান্টের চেইন খুলে দিয়ে আমার মুখে প্রস্রাব করে দিছে, মলমূত্র খাওয়াইতে চাইছি। গভীর রাতে মেরিন ড্রাইভ হইয়া আইনা ও কবিতা সত্তর কক্সবাজারে, সেখানেও রাতের অন্ধকারে আমাকে গুলি করে হত্যা করবার জন্য চাইছি। শেষ পর্যন্ত সদর মডেল থানা পুলিশকে এবং টেকনাফ থানা পুলিশ আর পেশাদার মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারে নাটকীয় একটা অভিযান দেখাইয়া আমার 4000 পিসি আবার 2টি দেশীয় তৈরি বন্দুক, 5 রাউন্ড কার্তুজ আমার কাছ থেকে উদ্ধার হয়েছে কইয়া, তারপরে 3টা মামলা, তারপরে ওসি প্রদীপের লালিত পালিত মাদক ব্যবসায়ীরে বাদী কইরা 3টা সাদাবাজি মামলা, মোট 6টা মামলায় কক্সবাজার জেলা কারাগারে অর্ধমৃত অবস্থায় আমাকে পাঠাই। তারপরেও তারা ক্ষান্ত না হইয়ে ওই সময় আমাকে আবার রিমান্ড আবেদন করে। তো আমি কারাগারে, কক্সবাজার জেলা কারাগারে টানা 11 মাস 5 দিন মানবতর জীবন যাপন করেছি। মেজর সিনহা হত্যাকাণ্ড যদি না হতো
তাহলে কি আপনি মনে করেন যে আপনার কারামুক্তি কোনোদিন সম্ভব হতো? উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলো আমাকে দিয়েছিল, ওই মামলায় হয়তো আমার সর্বোচ্চ সাজা তারা নিশ্চিত করত, অথবা জামিন হইলেও আমার কারাগার গেট থেকে দৌড়ে নিয়ে আবার খুন গুম অথবা আবার কোনো মামলা টামলা দিয়ে মোটামুটি আমার জীবনটা শেষ করে দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজের চোখেই দেখছি যে একেবারেই মানবেতর জীবনযাপন করছেন। সবকিছু মিলিয়ে আসলে কেমন আছেন তা জানতে চাই। মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে আপনাদের বদন্যতায় আল্লাহর রহমতে আমি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরে আমি মামলাগুলো প্রত্যাহারের জন্য বিজ্ঞ আদালতে ডিসচার্জের আবেদন করছি, কিন্তু নিয়তির নির্মম পরিহাস অদৃশ্য কারণে এই মামলাগুলো বিজ্ঞ আদালত চার্জ গঠন করে দেয়। ফলে আমি কোনো উপায়ন্তর না দেখে মামলা প্রত্যাহারের জন্য আবেদন করি। আবারও সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, কক্সবাজারের জেলা প্রশাসক মহোদয়ের কাছে কোনো কুল কিনারা পাইনি। এক পর্যায়ে সরকার পরিবর্তন হয়। 5 আগস্টের পরে আমি আবারও একই বিষয়ে আমার মামলাগুলো প্রত্যাহার করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কাছে 6টি মামলা প্রত্যাহার এবং আমার জন্য পাসপোর্ট নবায়নের জন্য দেওয়া পাসপোর্ট আটকিয়ে রাখছে কোরা অজুহাতে ও উদ্ধার করে দেওয়ার জন্য এবং জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন করেছি। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, আইন উপদেষ্টা মহোদয়, সবার কাছে আবেদন করছি পাসপোর্ট। তারপরে আপনার এই পর্যন্ত আমার মামলা প্রত্যাহার হয়নি, উল্টো এরই মাঝে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এর আগে দুইটা পাসপোর্ট ছিল, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমি নবায়ন করার জন্য গত 5 বছর আগে পাসপোর্টে আবেদন করি, কিন্তু পুরাতন ডিজিটাল পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে পুলিশের কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। এই মর্মে আমাকে সিলিপ দিয়েছি। 1 মাসের ভিতরে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল, 1 মাস পরে যখন পাসপোর্টের জন্য গেছি আমাকে পাসপোর্ট অফিস জানিয়ে দিয়েছেন আপনার বিরুদ্ধে পুলিশ নেগেটিভ প্রতিবেদন আছে। আমি পুলিশের সাথে পেশাগত কারণে আমার শত্রুতা, তারা ওখানেও আমার চক্রান্ত করে পাসপোর্টটা আটকিয়ে রাখছে। ফলে আমি পাসপোর্টটা নবায়ন করে দেওয়ার জন্য আমার আবেদন করছি, কিন্তু আজ এই কারামুক্তির প্রায় 5 বছর হয়ে গেছে। আমার উপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের 6 বছর হয়ে গেছে। আমি থানা, আমি জেলা প্রশাসন, আদালত, তারপরে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আবেদন নিবেদন করে এখন পরিবার পরিজন নিয়ে এই ভাঙা টিনের ছানি ঘরে মানবত জীবনযাপন করতেছি। আমার সম্পাদনায় প্রকাশিত কক্সবাজার বাণীতেও অর্থ অভাবে কোনো স্টাম্প এখানে নাই, সবাই চলে গেছে। নিজে কষ্ট করে বাইর করি, তাও অনিয়মিত হয়ে পড়তেছে, ঋণগ্রস্ত হয়ে পড়ছি। পাসপোর্ট পাইনি, মামলা প্রত্যাহার হয়নি, জীবনের নিরাপত্তা পাইনি, এখনো নিরাপত্তাহীনতায় আছে। আমি যার কাছে আবেদন করি ওই আবেদনের রিসিভ কপিগুলো ছাড়া আমার এই মুহূর্তে আর কিছু নাই। যাকে ফোন করি তিনি আমার ফোন ধরেন না, আমার SMS করেন উত্তর দেন না, এই অবস্থায় আছে। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি একটু আপনার থেকে জানতে চাই যে কক্সবাজার সাংবাদিকতার সর্বোচ্চটুকু দেখে ফেলেছেন আপনি, যতটুকু হিংসাপরায়ণ হওয়া যায়, যতটুকু একজন সাংবাদিককে নির্যাতন করা যায়, সবটুকু আপনি দেখে ফেলেছেন। জীবনে নানান অভিজ্ঞতা মিলিয়ে যদি আমি একজন তরুণ উদীয়মান সাংবাদিক হিসেবে আমি জানতে চাই যে কক্সবাজারে সাংবাদিকতা করাটা আসলে কতটুকু চ্যালেঞ্জ, এই প্রশ্নের উত্তরে কি বলবেন? মাদক প্রবণ রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে
মাফিয়া অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কক্সবাজারে স্বাভাবিকভাবে সাংবাদিকতা অধিক ঝুঁকিপূর্ণ। শুধু কক্সবাজারের নয়, সারা বাংলাদেশের সেই কক্সবাজারের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পেশাটাই হচ্ছে সাংবাদিকতা। এখানে সংবাদ আপনার পক্ষে গেলে আপনি ভালো, বিপক্ষে গেলে আপনি খারাপ। বুঝতে পেরেছি, আপনার স্পষ্ট উত্তর আমি বুঝলাম। আরেকটি ব্যাপার আমি রাখতে চাই আপনাকে, যে এই যে এখনো তো আপনি নিয়মিত সাংবাদিকতা করছেন, তো এই যে 5ই আগস্টের পরে বা তার আগে আপনি আপনার অভিযোগ থেকেই আমি জানতে পেরেছি যে কারো সহযোগিতায় বা কারো রেসপন্স আশানুরূপ কিংবা কোনো রেসপন্সই আপনি পাচ্ছেন না। সামনের ভবিষ্যতে আসলে আপনার কি মনে হয় যে কিছু হতে পারে আপনার জন্য? আমি জানি না, মনে হচ্ছে মানবতা ভুলুণ্ঠিত হয়ে গেছে। মানবতা নিয়ে দেশে আইনের শাসন আছে কিনা আমি জানি না। আইন অনেকটা বাকরসার জালের মতো হয়ে গেছে। ও গরিব মানুষ পড়লে তার নিস্তার নাই, দলিরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। যেমন আমি আপনার একজন পেশাদার দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক। আমার ব্যক্তিগত স্বার্থে নয়, দেশ, মাটি, মানুষের স্বার্থে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ছয় বছর ধরে ঋণগ্রস্ত হয়ে আছি। কতগুলো মিথ্যার মামলার বোঝা সইতে পারতেছি না। এই মামলার আবেদন নিবেদন করে আমি না পাইলাম ডিসচার্জ, না পাইলাম প্রত্যাহার, না পাইলাম জীবনের নিরাপত্তা, না পাইলাম আমার পাসপোর্ট ফেরত। তো অথচ এরই মাঝে সরকার পরিবর্তন হওয়ার পরে বিভিন্ন ভাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি কি বলবো, এই দেশে টাকা দিলে বড় বড় অপরাধীরা, দুর্বৃত্তরা, বড় বড় সন্ত্রাসরা, মাস্তানরা, ভূমিগ্রাসীরা, মাদকের গডফাদাররা খারিজ পেয়ে যায়, আইনের ফাঁক ফুকর দিয়ে মুক্তি পেয়ে যায়, কারাগার থেকে বের হয়ে যায়। কিন্তু ওই দৈনিক পত্রিকার মালিক, সাংবাদিক, সম্পাদক, সাংবাদিক, এদের ছোট অপরাধগুলো বড় অপরাধ হয়ে যায়। অপরাধ না করলে তারা অপরাধ তৈরি করে, নিজেরা অপরাধ সৃজন করে। একটা যে সরকার ক্ষমতায় আছে তারা চায়, তারা মুখে গণতন্ত্রের কথা, সুশাসনের কথা, ন্যায় বিচারের কথা বললো, ও নিজেদের স্বার্থের পরিপন্থী হয়ে গেলে সাংবাদিকদেরকে তারা হয় খুন, নইলে গুম, নইলে হামলা, নইলে মামলা। এই অবস্থায় আমি জানি না, আমার মনে হয় এখানে সংশ্লিষ্ট কোন অসৎ মহলের, কোন মাফিয়া, কোন ঘুষখোর অথবা কোন মাদক ব্যবসায়ীর একটা অন্য চক্রান্ত থাকতে পারে। না, আমার মামলাগুলো প্রত্যাহার না হওয়ার পিছনে হয়তো তারা এই মামলায় আমাকে ভবিষ্যতে সাজা দিবে, সর্বোচ্চ সাজা দিবে, অথবা আমার পরিবার পরিজনকে তারা, জানি না, বাদ বাকি আল্লাহর হুকুম। আমি এই অবস্থায় আপনার মাধ্যমে বরাবরের মতোই পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে আবেদন করব। আমি চুর নয়, ডাকাত নয়, সন্ত্রাস নয়, আমার বিরুদ্ধে দেশ ত্যাগের কোনো নিষেধাজ্ঞা নাই, আমি টাউট নয়, বাটফার নয়, আমি একটা পেশাদার সাংবাদিক। আমার বাবাও একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হিসেবে আমার পাসপোর্টটা নবায়ন করে দেওয়ার ছবি নিয়ে অনুরোধ করব। প্রধান বিচারপতি মহোদয়, জেলা দায়রা জজ এবং প্রধান উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল কক্সবাজারের জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্টদের কাছে আমার আবেদন নিবেদন থাকবে। আমি মামলার বোঝা আর সইতে পারতেছি না। মাসে মাসে ধার্য তারিখ, উকিল ফিস, মুন্সি ফিস দেওয়ার আমার টাকা নাই, আমার বাদ খাইবার বাদ নাই। ভাই, আপনি দেখতেছেন, আপনি নিজে আপনারা বাড়ি, আপনারা সবাই দেখছেন কি করুণ অবস্থায় আছে। ছোট ছোট বাচ্চা নিয়ে মানবত জীবন যাপন করতেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি। আর
আল্লাহর ওয়াস্তে আমার মামলাগুলো প্রত্যাহার করে দেওয়া হোক, এবং আমি ওসি প্রদীপের বিরুদ্ধে যে মামলা করেছিলাম এই মামলাটা গত 5 বছর হয়ে গেছে, এখনো রেকর্ড হয় নাই। কি করবে না করবে আমি জানি না। আমি আমার মামলাগুলো প্রত্যাহার করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার শারীরিক মানসিক ভাবে আমি এতটাই একেবারে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনার কথার প্রসঙ্গে একটি প্রশ্ন করে নিতে চাই যে আমার কাছে তথ্য আছে যে আপনি নিজের জীবনের নিরাপত্তার জন্য হাইকোর্টে একটি রিট করেছিলেন, ওই রিটটি এখন কোন অবস্থায় আছে? গত 5 বছর হয়ে গেছে। সিবিআইকে 40 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার জন্য কেন ফরিদুল মোস্তফাকে জীবনের নিরাপত্তা দেওয়া হবে না, কেন তার অবৈধ মামলা প্রত্যাহার করা হবে না, কেন তাকে হয়রানি করা হবে না, এই মর্মে জানতে চাই যে মহামান্য হাইকোর্ট একটা আদেশ দিয়েছিল, কিন্তু 5 বছর হয়ে গেছে। ওই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই সাবেক প্রধান বনজুল কুমার মজুমদার সাহেবের সিবিআই আমার প্রতিবেদন সাবমিট করে নাই, ফলে ও রিটের জায়গায় থেকে গেছেন। মনে হচ্ছে ও বিবাদী গংরা এটা দামাচাপা দেওয়ার জন্য তদবির করে দামাচাপা দিয়ে রাখছেন, এই অবস্থায় আছে। জীবনের নিরাপত্তাহীনতায় আছে, এখনো হয়রানির আশঙ্কায় এখনো নির্গুম রজনী কাটাই। আবার কখন 4000 পিছিয়ে, আবার 2টি দেশীয় তৈরি বন্দুক, আবার 5 রাউন্ড কার্তুজ, আবার মামলা মোকদ্দমায় যদি জড়াই দেয়, এই আতঙ্কে জীবনযাপন করতেছি ভাইয়া। একেবারেই স্পষ্ট আপনার কাছ থেকে উত্তর পেলাম। একেবারেই আসলে আমার আর কোনো করার মতো প্রশ্ন এই মুহূর্তে নেই আমার কাছে। সর্বশেষ মোহনা টিভির দর্শক এবং বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সর্বশেষ আমি সম্মানিত মোহনা টিভির দর্শক ভাই বোনদের সকলের দোয়া চাই, সহকর্মীদের দোয়া চাই, দেশি বিদেশি সংবাদপত্র প্রেমীদের দোয়া চাই, আপনাদের সকলের দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। অনুরোধ একটাই, মানুষের জন্য, জীবনের জন্য আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই, দয়াবান হই, ক্ষমাশীল হই। আমরা মানুষ। আপনাদের সকলের দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। অনুরোধ একটাই, মানুষের জন্য, জীবনের জন্য আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই, দয়াবান হই, ক্ষমাশীল হই। আমরা মানুষ। এভাবে একটা রাষ্ট্র, এভাবে একটা বিচার ব্যবস্থা চলতে পারে না। সাংবাদিকতা তো আমি পেশাগত দায়িত্ব পালন করেছি বলে আমাকে আপনি মেরে ফেলতে পারেন না, তো আমাকে আপনি অবিচার করতে পারেন। আমার নিজের বিষয়টা বাতিয়ে দিলাম। সারা বাংলাদেশে কোনো বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে এই বাংলাদেশে, কিন্তু সাংবাদিক সংরক্ষণের সুরক্ষার কোনো আইন নেই। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হামলা আশঙ্কাজনক হারে বাড়ছে। সাংবাদিকদের হত্যা মামলাগুলোর সুষ্ঠু বিচারহীনতার কারণে এবং আমাদের অনৈক্যের কারণে দিন দিন এই সকল ঘটনাগুলো হরদম ঘটেই যাচ্ছে। আমি আশা করব আমরা দুনিয়ার যত সাংবাদিক আছি আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং আমরা যেন হকের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি। ধন্যবাদ আপনাকে, আপনার মোহনা টিভির দর্শকদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম এতক্ষণ একজন নির্যাতিত সাংবাদিকের মুখে
তার নির্যাতনের বর্ণনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো সরকারের পালাবদল, সময়ের ক্ষেপণ, সময়ের পালাক্রম কোনো কিছুই তার নির্যাতনকে ক্ষান্ত করেনি। এখনো প্রতিনিয়ত, আগে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, এখনো প্রতিনিয়ত তিনি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। আমি বারবারই বলি যে সাংবাদিকতায় সবচেয়ে বড় অপরাধ বোধহয় সাংবাদিকতা করা বাংলাদেশে। আমি একটি লাইন অনেক জায়গায় বলে থাকি। তার একটি কারণ, সেটি হলো সাংবাদিক, আমরা অফ ক্যামেরায় দুইজন কথা বলছিলাম, তিনি খুব একটি চমৎকার কথা আমাকে বলছিলেন অফ ক্যামেরায়, যে বাংলাদেশে আসলে সাংবাদিকদের কেউ ভালোবাসে না। যারা আপনার সামনে আপনাকে তোয়াজ করে বা সম্মান করে দেখায়, তারা আসলে আপনাকে ভয় পায়। সাংবাদিকদেরকে ভালো না বাসার বহু কারণ থাকতে পারে, সাংবাদিকদেরকে ভালো আপনার নাই লাগতে পারে, সেটি নিয়ে আমার কোনো বাকবিতণ্ডা নেই। আমার প্রশ্ন হলো, আপনার একটা মানুষকে ভালো লাগতে না পারে, একটা পেশাকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু ওই মানুষের সুরক্ষা প্রদান তো রাষ্ট্রের কর্তব্য। সেই রাষ্ট্র কি সাংবাদিককে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে এখনো সক্ষম হচ্ছে কিনা, সেই প্রশ্ন রেখে আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। নতুন একটি পর্বে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো জায়গায় আবারও আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত মোহনা টিভির সঙ্গেই থাকুন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।